এখন মেইন কথা হচ্ছে তোমরা যখন পোয়েট্রি পাবা অ্যাজ লিটারেরি প্যাসেজেস, ওকে, পোয়েট্রিতে তোমাকে ফার্স্ট জিনিস যেটা চিন্তা করতে হবে সেটা হইতেছে যে তুমি যেটা পড়বা সেটা তুমি অধিকাংশ সময় বুঝবা না, বিকজ দ্যাট ইজ হাউ পোয়েট্রিজ আর ডিজাইন। কিন্তু পোয়েট্রিটা তুমি যদি 3-4 বার পড়ো, তোমাদের এটা ফার্স্ট পোয়েট্রি ছিল, সো আই ডিড নট এক্সপেক্ট ইউ গাইজ টু ডু এট অল গুড। ঠিক আছে? আর এটা আমি তোমাদেরকে এজন্যই লেটসে পুরাটা দিই নাই, এটা আই থিঙ্ক এসিটি 15-এর পোলাপাইন তোমরা অলরেডি এটা করছো। বাট এই পুরা সেকশনটা আমি লাইনে লাইনে ভাগ করে করে পোলাপাইনদেরকে পড়াইছিলাম। অ্যান্ড এখান থেকে তুমি খেয়াল করো, আমরা যদি কোয়েশ্চেন্স গুলা দেখি, দ্য ওয়ার্ড হাউস ইজ আ মেটাফর টু অথার্স ড্যাশ, এটার সাথে কিন্তু পোয়েমের রিলেশনশিপ অনেক কম। দিস ইজ মেইনলি আস্কিং ইউ যে হোয়াট ইজ দ্য ওয়ার্ড মিনিং অফ দিস। ঠিক আছে? এটা একটা সিম্পল ওয়ার্ড মিনিং কোয়েশ্চেন। সিমিলারলি, according to the poem, how did the author's manuscript come to be published? How did the author feel about her manuscript? এগুলো হইতেছে তোমার স্মল পিকচার কোয়েশ্চেন্স। এন্ড দেন লাস্টলি এটা হচ্ছে একটা ইনফারেন্সিয়াল কোয়েশ্চেন। তো আমি যে এতগুলা নাম বলতেছি, হোয়াট ইজ ইনফারেন্সিয়াল, হোয়াট ইজ স্মল পিকচার, হোয়াট ইজ বিগ পিকচার, এগুলা নিয়ে তোমাদের কাছে একটা ধারণা দিব। এটার পর তোমাদেরকে একটা ইজি পোয়েম দিব, বিকজ ইজি পোয়েম দিয়ে স্টার্ট করলে তোমরা মোটামুটি এটা বুঝতে পারবা। বাট এখন যদি এটা বুঝাতে যাই তোমাদের মাথার উপর দিয়ে যাবে। আই জাস্ট ওয়ান্টেড টু গিভ ইউ গাইজ এন অ্যালার্ম যে এরকম প্যাসেজেস তোমরা এক্সপেক্ট করতে পারো। বিকজ এবার যদি ওরা ইংলিশ কোনোভাবে ডিফিকাল্ট করায়, এটা হবে পোয়েট্রি দিয়ে। ওরা কম্প্রিহেনশন বেশি একটা ডিফিকাল্ট বানাবে না। আর আই এম প্রিটি শিওর যে তোমরা নেক্সট কাপল অফ ডেজে আর আজকের পরও মোটামুটি কম্প্রিহেনশনে মোটামুটি ভালো হয়ে যাবে। ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট, উই উইল ফিগার ইট আউট আওয়ারসেলভস। ওকে, সো লেটস গেট স্টার্টেড। টাইপ অফ এসএটি কোয়েশ্চেন্স। ওকে, সো একটু ইন্টারেস্টিং একটু ডিসকাশন হবে। সো লেট মি নো যদি তোমরা কোনো একটা সেকশনে কিছু না বুঝো। কারণ এখানে আমি কয়েকটা সাপোর্টিং এক্সারসাইজও দিব। আরে ডিসকর্ড, আরে এত শিশি বাজায়। ওকে, সো এইবার আমাদের আহ আগের বারের তুলনায় তোমরা হয়তো অনেকেই জানো দ্যাট আমাদের কয়েকটা জিনিস আর নাই। আমাদের কি কি জিনিস নাই? আমাদের নাম্বার ওয়ান, আমাদের কোনো বিগ প্যাসেজেস নেই, রাইট? আমাদের কোনো রিডিং রাইটিং সেকশন নাই, বুঝছো? আমাদের কি আছে? আমাদের বোথ ম্যাথ এবং ইংলিশে মডিউল 1 and 2 আছে। আর মডিউল 1 আর মডিউল 2 এর মধ্যে বেশি একটা পার্থক্য নেই, বুঝছো? মানে মডিউল 2 ভাবো যে পেপার 1, মডিউল 2 ভাবো যে পেপার 2। কিন্তু দ্য ক্রেজিয়েস্ট জিনিস যেটা ওরা করছে সেটা হচ্ছে দে হ্যাভ মেড তোমার রিডিং এন্ড রাইটিং মানে মিক্স করে ফেলছে, বুঝছো? তো এখন থেকে তোমরা একটা প্যাসেজের মধ্যে রিডিং এর প্রশ্নও পাইতে পারো, রাইটিং এর প্রশ্নও পাইতে পারো। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স দ্যাট দে হ্যাভ ডান। এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স? ঠিক আছে, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন বড় প্যাসেজ পড়া এন্ড ছোট প্যাসেজ পড়া? টু বি অনেস্ট উইথ ইউ, একটা কথা আছে না, নট অল গুড স্টুডেন্টস আর গুড টিচার্স, এরকম একটা কথা। তো আমার লজিক অনুযায়ী নট অল পেপার এসএটি স্টুডেন্টস আর গুড ডিজিটাল এসএটি স্টুডেন্টস। ঠিক আছে? বাট অল digital SAT students are good paper SAT students. ঠিক আছে? তুমি যদি মোটামুটি, সরি আমি উল্টা বলে বলছি, not all digital SAT students are good paper SAT students, but all paper SAT students are good digital SAT students. এটার মানে হচ্ছে তুমি যদি ডিজিটাল এসএটি থেকে পেপার এসএটিতে শিফট করতে চাও, ওটা অনেক ডিফিকাল্ট হবে। কিন্তু তুমি যদি পেপার এসএটিটা নিয়ে থাকো, পেপার এসএটির ডিফিকাল্টি ইজ কম্পারেটিভলি মোর দেন ডিজিটাল এসএটি। কিন্তু তারপরও একটা ছোট্ট ঘাপলা যেটা হয় সেটা হচ্ছে ফরম্যাটের সাথে ইউজ টু হওয়া। তো যতবার ফরম্যাটের সাথে তোমরা ইউজ টু হবা, তত দেখবা যে লাইফ একটু ইজি হয়ে গেছে। পেপার এসএটিতে গ্লোবালি অ্যাভারেজ আসতে হচ্ছে 1050, আর ডিজিটাল এসএটিতে ওভারঅল অ্যাভারেজ আসতেছে হচ্ছে 1120।
ঠিক আছে? এটা দেখতে কম নাম্বার মনে হলেও কিন্তু অনেক মানে ড্রাস্টিক ডিফারেন্স, মানে 70 পয়েন্ট ডিফারেন্স হচ্ছে অন অ্যাভারেজ প্রতি বছর মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ পিপল ডিস্যাট দিচ্ছে। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে দিস ওভারঅল মেক্স দ্য এন্টায়ার প্রসেস ইজিয়ার, কারণ আমাদের পেপারস গুলা কম্পারেটিভলি স্মলার। ওকে, নাও লেটস গেট টু দিস ডিসকাশনস ওয়ান বাই ওয়ান। সো একটা সেকেন্ড, লেট মি সি আমার এটাতে চার্জ আছে নাকি। ওকে, সো হোয়াট আর দ্য টাইপস অফ কোয়েশ্চেন্স দ্যাট ইউ উইল বি এক্সপেক্টিং? আজকের প্যাসেজের পর একটা কম্প্রিহেনশন পাবা, তো একটু মনোযোগ দিয়ে শোনো বিকজ দিস মাইট হেল্প ইউ। ওকে, ফার্স্ট হচ্ছে বিগ পিকচার কোয়েশ্চেন্স। আমার জন্য এই বিগ পিকচার কোয়েশ্চেন্স গুলা তত বেশি একটা ডিফিকাল্ট মনে হয় না। যারা এই রিডিং এ ভালো, যারা একটা গল্পের বই পড়ে গল্পের বই সামারাইজ করতে পারো, ওদের জন্য বিগ পিকচার কোয়েশ্চেন্স তত বেশি একটা ডিফিকাল্ট হবে না। এখন হোয়াট ডু আই মিন বাই বিগ পিকচার কোয়েশ্চেন্স? কয়েকটা এক্সাম্পল দিতে পারবা আমাকে? বিগ পিকচার কোয়েশ্চেন কিরকম হইতে পারে, কিরকম কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে? ভাবো যে এটা একটা প্যাসেজ, এই প্যাসেজটার পর তোমাকে কিরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যেটা বিগ পিকচার? মেইন কনসেপ্ট অফ দ্য প্যাসেজ, ভেরি গুড, 100%। আর কোনো আইডিয়া আছে? State what the author was trying to convey. ওইটা not technically big ইয়ে, but let me give you a couple of question examples, ঠিক আছে? So কয়েকটা examples হবে, let's say from the entire passage, what is the tone? এটা একটা অনেক কমন কোয়েশ্চেন আসতে পারে যে পুরা প্যাসেজটা পড়ার পর তোমার টোনটা কিরকম লাগছে। আর হইতে পারে what is the summary of the passage? What is the most important message of this passage? অথবা this passage is trying to convey. এগুলা প্রত্যেকটা তুমি খেয়াল করবে, একটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে ফুল প্যাসেজের একটা সামারি লিখতে হবে। কিন্তু তোমাদের জন্য অ্যাডভান্টেজের জিনিসটা কি, যেটা আমাদের ছিল না, আমাদেরকে এত বড় একটা প্যাসেজ পড়তে হইতো যেখানে 6-7টা প্যারাগ্রাফ থাকতো। তোমাদের ক্ষেত্রে ছোট্ট একটা প্যারাগ্রাফ, ছোট্ট একটা অ্যান্সার, ছোট্ট একটা প্যারাগ্রাফ, ছোট্ট একটা অ্যান্সার। সো ইটস মাচ মোর ইজিয়ার ফর ইউ টু ফলো। বুঝতে পারছি? সো বিগ পিকচার কোয়েশ্চেনের জন্য আমার সাজেশন হচ্ছে যে প্রথম লাইন দেখে কখনো অ্যান্সার লিখবা না, পুরা প্যাসেজটা পড়ে, ভাবো যে এটা একটা মুভি, ঠিক আছে? প্রথম লাইন দেখে বা প্রথম অ্যাকশন দেখেই ডিসাইড করে ফেলবা না যে অ্যাক্টরকে। পুরা 10 লাইন পড়বা, 10 লাইন কখনো থাকবে না তোমাদের, তোমাদের মেবি একটাতে 5 থেকে 6 লাইন থাকবে। ওই 5 থেকে 6 লাইন পড়ে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওভারঅল পুরা প্যাসেজটা থেকে আমরা কি জানতে পারছি। এটা ছিল হচ্ছে আমাদের বিগ পিকচার কোয়েশ্চেন। এখন আমরা চলে যাই আমাদের সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেনে, এন্ড দিস কোয়েশ্চেন আই উড সে দিস ইজ আ লিটল বিট কনটেক্সচুয়াল। এটা অনেক মানুষের ইজিও লাগতে পারে, হার্ডও লাগতে পারে। এই আঁকাঝোঁকা, আমি কিন্তু আঁকাঝোঁকার এটা বন্ধ করছি, তারপর মানুষ কেমনে জানি আঁকাঝোঁকা করতেছে। ওকে, দ্য সেকেন্ড টাইপ অফ পিকচার হচ্ছে লিটল পিকচার কোয়েশ্চেন। তাহমিদ আশরাফ, এটা কেন করলা? সুদীপ্তা ঋতু, মানে তোমরা মানে তোমরা ভাবো যে নাম টাম দেখা যায় না, না এখানে কিন্তু চুরি বিদ্যা ধরা খায়, ঠিক আছে? আর একটা আসছে খেয়া। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ, তাহলে কিন্তু ঠিক না, অভদ্রতা, নট গুড। ওকে, লেটস গেট স্টার্টেড। তো লিটল পিকচার বা ডিটেল কোয়েশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু একটু ট্রিকি। লিটল পিকচার বা ডিটেল কোয়েশ্চেন তোমাকে একটা অনেক ছোট্ট ডিটেল সম্পর্কে বলতে বলবে। ভাবো যে এটা হচ্ছে তোমার প্যাসেজ, এবার আমি আঁকাঝোঁকা করবো। So, এই প্যাসেজটাতে তোমার 1 থেকে 6 পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি লাইন থাকবে। তোমাকে হয়তো জিজ্ঞেস করবে যে লাইন 3-তে অথর এটা কেন বলছে। তো বিগ পিকচারে কি হইতো, তোমাকে জিজ্ঞেস করতো যে এই পুরা প্যাসেজ থেকে অথর কি বলছে। আর লিটল পিকচারে তোমার জিজ্ঞেস করবে যে লাইন 3-তে এই লাইনটার অর্থ কি বোঝানো হয়েছে, অথবা লাইন 3-তে এই লাইনটা কি রাখা উচিত নাকি রাখা উচিত না। সাপোজ এরকমও আসতে পারে, তোমরা হয়তো ভাবো যে তোমাকে খালি জিজ্ঞেস করবে যে কি হচ্ছে প্যাসেজে, দে ওয়ন্ট অনলি অ্যাস্ক ইউ দ্যাট। সাপোজ 1 থেকে 6 তুমি কথা বলতেছো,
লেটস সে অ্যাবাউট দীপ্র প্রত্যয়, ঠিক আছে? তো প্রথম লাইন হইতেছে আমার জন্ম, সেকেন্ড লাইন হইতেছে আমার বয়স কত, থার্ড লাইন হইতেছে এক্সেট্রা। মাঝখানে দেখবা লাইন 5-এ হঠাৎ করে একটা ইউনিভার্সিটি অফ মিশিগানের কথা বলা শুরু করছে ওরা। তো এখন তুমি ভাবতে পারো যে ইউনিভার্সিটি অফ মিশিগানের কথা তো অ্যাপ্লিকেবল আমার জন্য, তাই না? কারণ আমি ইউনিভার্সিটি অফ মিশিগানের ছাত্র, তো এটা অ্যাপ্লিকেবল। কিন্তু তোমার কোয়েশ্চেন হবে হচ্ছে which of the following lines 1 থেকে 6 is not directly relevant to the passage? তো তখন তোমাকে 5টাকে কেটে ফেলতে হবে। ওরা তোমাকে অপশনস দিবে, ডিলিট লাইন 1, ডিলিট লাইন 2, ডিলিট লাইন 3, এরকম করে করে they will ask you যে which one is not relevant, which one is relevant, এরকমও কোয়েশ্চেন আসতে পারে। সবসময় তোমাকে এটা জিজ্ঞেস করবে না যে ভাবো যে ভাই এটা কেন অ্যান্সার হইলো, বুঝছো? সো অনেক রকমের লিটল ডিটেল কোয়েশ্চেন আসতে পারে। এগুলোর জন্য তোমাদেরকে অনেক প্রপারলি পুরা লাইনগুলো পড়তে হবে, ঠিক আছে? নাইলে তুমি অ্যান্সার পাবা না। লাইনের আগে পরে একটু স্ক্রুটিনি করতে হবে, ঠিক আছে? তোমরা আমার নিকনেম নিয়ে এত প্যারা নিও না, ঠিক আছে? এটা অনেক বাচ্চাকালের নিকনেম ছিল। ওকে, সো উই আর ডান উইথ লিটল পিকচার কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। এগুলো তোমাদেরকে এই জন্যই বলতেছি কারণ এখন যখন তোমাদেরকে আমি কুইজ দিব, কুইজটা দেখার পর তোমরা প্লিজ থতমত খেয়ে যায় না, ঠিক আছে? সিম্পল কোয়েশ্চেন্স দিব। নেক্সট হচ্ছে ইনফারেন্স কোয়েশ্চেন, যেটা আসলে একটু ডিফিকাল্ট। কিরে আমার কলম কাজ করে না কেন? সো ইনফারেন্স কোয়েশ্চেন জিনিসটা কি? কেউ কি আমাকে বলতে পারবা যে ইনফার শব্দের অর্থটা কি? এনিওয়ান? কে কে ইনফার শব্দটার অর্থ আমাকে বলতে পারবা? ইনফার থেকে ইনফারেন্স আসে, রাইট? একজন বলছে স্মল। স্মল হইতে পারে যদি আরেকটা মিনিং থাকে, বাট এখানে ইনফার বলতে মেইনলি বুঝাচ্ছে যে তুমি কোনটা ডিডিউস করতে পারবা। ডিডিউস বলতে কি? ভাবো যে তোমার সামনে সূত্র দেওয়া আছে, আর সূত্রগুলা দিয়ে, সোর্সেস গুলা দিয়ে তুমি একটা উত্তর অনুমান করতেছো। যারা অনুমান বলতেছো দ্যাট ইজ অলসো কারেক্ট, ঠিক আছে? মানে তোমার কাছে যা দেওয়া আছে ওখান থেকে তোমাকে যদি কিছু বের করতে বলে ওটাকে বলে ইনফার। কিন্তু যদি নিজের থেকে কিছু করতে বলে যেটা প্যাসেজে না থাকে, এটাকে কিন্তু ইনফার বলে না, ঠিক আছে? সো ইনফার ইজ বেসিকলি ইউ আর অ্যাসিউমিং হোয়াট ইজ কামিং নেক্সট, ঠিক আছে? তো ইনফারেন্সের একটা অনেক কমন কোয়েশ্চেন যেটা আমি পাই সেটা হচ্ছে which of the following um, which of the following context from the passage refutes the claim that DPT is a good place? তা আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন লিখলাম যে which of the following context from the passage refutes the claim that DP tutorials is a good place? এখন এখানে কোয়েশ্চেনটা কিন্তু একটু ভেজাইল্লা, ঠিক আছে? এটা এত সিম্পল কোয়েশ্চেন না। কিন্তু ওইটার আগে কেউ কি আমাকে বলতে পারবা যে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিফিউট? অনেক ইজি একটা মিনিং আছে এটার। এই তো দেখছো, অনেক মানুষের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটাই মোটামুটি একটু ইয়ে হয়ে যায়। কারণ অনেকে যদি তোমরা এখন ভাবো রিফিউট মানে হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? রিফিউট মানে কিন্তু সাপোর্ট না। রিফিউট আর দিয়ে যেহেতু শুরু হয়, বেসিকলি দিস মিনস রিজেক্ট অথবা ডিসঅ্যাপ্রুভ অথবা ডিসএগ্রি অথবা গুড সাকিব কন্ট্রাডিক্টিং। তো এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোনগুলা অপশন রিজেক্ট করে দ্য ক্লেম দ্যাট ডিপিটি ইজ আ গুড প্লেস, মানে আমাদের ক্লেমটা কি? আমাদের ক্লেমটা হচ্ছে পজিটিভ, রাইট? তো ডিপিটি যে পজিটিভ, এইটার অপোজিট কিছু আমাকে বাইর করতে হবে। তো এখন যদি তোমাদেরকে আমি অপশন দিই যে নাম্বার 1 উই হ্যাভ গুড এসএটি স্টুডেন্টস, নাম্বার 2 যদি আমি দিই আওয়ার সাকসেস রেট ইজ গ্রেট, এন্ড নাম্বার সি অপশন যদি দিই যে আওয়ার ঠিক আছে? যেহেতু ওমার এখন নাই, ওমারকে নিয়ে একটু করি না, সমস্যা কি? তো এখন এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে হইতেছে সি। কেন সি হবে?
বিকজ এটাই দেখাচ্ছে যে এটা একটা গুড প্লেস না, ঠিক আছে? হোমের এগুলো বললো না, ঠিক আছে? বাট আই হোপ ইউ গাইস গেট দি আইডিয়া। অনেক সময় তোমাকে সাপোর্ট ক্লেম এগুলো নিয়ে ভেজাইলা জিনিসপত্র জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো অনেক সময় যেটা আমার আই থিঙ্ক ম্যাথস ক্লাসে তোমরা ওমর ভাইকে বলছিলা যে তোমরা এই জন্য ভুল করবা না কারণ তোমরা পারো না, তোমরা এই জন্য ভুল করবা বিকজ ইউ আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড দি কোয়েশ্চেন। আর ওটার জন্যই অনেক মানুষের ভুল হয়ে যায়, ঠিক আছে? সো উই আর ডান উইথ কোয়েশ্চেন নাম্বার 3 অ্যাজ ওয়েল। এখন আমরা চলে যাই ফোর্থ কাইন্ড অফ কোয়েশ্চেনসে। ফোর্থ কোয়েশ্চেনটা একটু ইন্টারেস্টিং। এখন সবই তো ইন্টারেস্টিং, কিছু করার নাই, আমি এই শব্দটা অনেক বেশি ইউজ করি। বাট দ্য ফোর্থ টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে বেসিকলি ফাংশনাল কোয়েশ্চেন। ফাংশনাল কোয়েশ্চেন আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টাইপস অফ কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে দ্য ওয়ার্ড ইন লাইন 5 functions as ডট ডট ডট। বুঝছো? ফর এক্সাম্পল, তোমরা সবাই এসএটি তে অনেক ভালো করছো, 1500 প্লাস পাইছো সবগুলা, মানে এখন যারা আছে 140 জন, 140 আউট অফ 140 গেটস 1500 প্লাস। তো আমি একটা ওয়ার্ড ইউজ করব যে দিস ওয়াজ অ্যান অ্যাবসলিউট শক। আর শকটা তোমাকে আন্ডারলাইন করে দিচ্ছে আর তোমাকে বলতেছে যে এই শকের ওয়ার্ডটা ফাংশনস অ্যাজ হোয়াট, ঠিক আছে? এখন আমরা সবাই শকের মিনিং জানি, ওরা তোমার থেকে মিনিং জানতে চাইতেছে না। এখানে ওরা যেটা জানতে চাইতেছে সেটা হচ্ছে ইফেক্ট। বুঝছো? ইফেক্ট এবং মিনিং এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মিনিং অ্যান্ড ইফেক্ট? তো সবাই আমাকে বলো তো শকের মিনিং কি? হোয়াট ইজ দ্য ওয়ান ওয়ার্ড মিনিং? একটা মিনিং এর বলো আমাকে, অনেকগুলা মিনিং আছে শকের, বাট দিস ওয়াজ অ্যান অ্যাবসলিউট শক। একটা জিনিস আমি খেয়াল করছি তোমরা যেটা ভুল করছো, আমি তোমাকে বলছি শকের মিনিং বলতে, কিন্তু তোমরা সবাই পাস্ট টেন্সে ওয়ার্ড গুলা লিখতেছো। ফ্ল্যাবারগ্যাস্টেড, অ্যাস্টনিশড, স্টুপর ইজ ফাইন, বাট যারা পাস্ট টেন্সে লিখছে এটা পাস্ট টেন্সে হবে না, দিস আর গোনা বি ইন পাস্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তো অ্যাস্টনিশও হবে না, দিস ওয়াজ অ্যান অ্যাবসলিউট অ্যাস্টনিশমেন্ট হবে, ঠিক আছে? এরকম একটা ওয়ার্ড হবে, ঠিক আছে? অথবা দিস ওয়াজ অ্যান অ্যাবসলিউট অ্যামেজমেন্ট হবে। তো এখন এটা হচ্ছে তোমার মিনিং, কিন্তু এটার ইফেক্টটা কিন্তু মিনিং এর সাথে সেম না। ইফেক্টটা মানে হচ্ছে এটার প্রভাবটা কি। সো দ্য ওয়ার্ড ইন লাইন 5, মানে ডিপি টিউটোরিয়ালস এর এবার সব স্টুডেন্ট এসএডি তে 1500 প্লাস পাইছে, দিস ওয়াজ অ্যান অ্যাবসলিউট শক, ঠিক আছে? সো এটার মিনিং হচ্ছে দিস ওয়াজ অ্যান অ্যাবসলিউট অ্যাস্টনিশমেন্ট, কিন্তু এটার ইফেক্টটা হচ্ছে এটার পরবর্তী বা এটার আগে কি হয়। সো ফর এক্সাম্পল এই ক্ষেত্রে দ্য ইফেক্ট ইজ গোয়িং টু বি দ্যাট এভরিওয়ান will do great in college application. তো এটা এমন একটা জিনিস যেটার ইফেক্টটা তোমাদেরকে নিজের থেকে লিখতে হইতেছে, আর এগুলো তুমি অপশন থেকে দেখেই পেয়ে যাবা, মোটামুটি একটা তোমার ধারণা বা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাট ইজ হাউ ইউ বেসিকলি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পরে বা আগে ওরা কি বলতেছে, বুঝছো? সো দেয়ার ইজ দ্যাট। ট্রিট তো দিব, ঠিক আছে, আমি তো বলেই দিছি তোমাদেরকে, তোমরা 1500 প্লাস যদি পাও, তোমরা ঢাকা শহর, চিটাগং শহর, রাজশাহী তো চলে আসবো যদি কেউ থাকো, আমি তোমার যেখানে ইচ্ছে সেখানে ট্রিট দিব, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আই এম হোপফুল যে আমি ডিসেম্বরে বাংলাদেশে আসতেছি, সো উইল সি, জানাবো না। সো ফাংশনাল কোয়েশ্চেন আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে, এটা আমি খালি তোমাকে ওয়ার্ডের কথা বলতেছি, শক, এটা লাইন হইতে পারে, রাইট? এটা প্যারাগ্রাফ হইতে পারে, ওকে? সো দোনোটাই মোটামুটি ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? ওকে, গেল। হ্যাঁ, ইলেকশন নিয়ে কথা বলো না ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইলেকশন নিয়ে আমার কোনো আইডিয়া নাই, আইডিয়ার ইচ্ছাও নেই। লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট, যেটা তোমাদের অনেকের আচ্ছা, এমন কি কেউ আছে যাদের এই জিনিসটা ইজি লাগে? আই রিয়েলি ওয়ান্ট টু মিট সামওয়ান লাইক দিস। রুবাবের ভোকাবুলারি ইজি লাগে। স্মার্ট পিপল, রুবাব, স্মার্ট স্মার্ট। আচ্ছা, ইউ আর বিং আইরনিক। সো ভোকাবুলারি কোয়েশ্চেন্স গুলো, টু বি অনেস্ট, ওরা কিন্তু চায় না যে তোমরা কোনো কিছু মুখস্থ করো, উইচ ইজ গুড। কারণ
আগে কি হইতো এসএটিতে, যে তোমাদের ভালোই মুখস্থ করতে হইতো, আর মুখস্থ করার পরও কোনো লাভ হইতো না, একটু কনফিউজ করে ফেলতো, ঠিক আছে? কিন্তু এসএটির ভোকাবুলারি যেটা একটা অনেক বেস্ট পার্ট, সেটা হইতেছে ইটস ভেরি কনটেক্সচুয়াল। কনটেক্সচুয়াল বলতে কি, যে ফর এক্সাম্পল একটা ওয়ার্ড আমি তোমাকে যদি বলি, ঠিক আছে, রাইট, ঠিক আছে, রাইটের কয়টা মিনিং তোমরা জানো? 2-3টা মিনিং আছে, রাইট? আয় হায় সাফিউন, তুমি এটা কি বলে ফেললা! ও আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি। বাট হ্যাঁ, রাইট হ্যাজ 4 or 5 মিনিংস, ঠিক আছে? এটা একটা সিগন্যাল বুঝাইতে পারে, এটা তোমার বুঝাইতে পারে, হ্যান্ড জেস্টার বুঝাইতে পারে, এটা তোমার কারেক্ট বুঝাইতে পারে, এটা তোমার সামটাইমস এটা তোমার রাইট উইং লেফট উইং এর মধ্যে, এটা তোমরা এটাও জিজ্ঞেস করতে পারে, মানে আমেরিকাতে যেটা হয় রাইট উইং লেফট উইং, একটু ডেমোক্র্যাট ভার্সেস লিবারেল, ওগুলোও চলে আসে, ঠিক আছে, জাস্ট একটা শব্দ দিয়ে। তো তোমরা কেমনে বুঝবা যে কোনটা ওরা চাচ্ছে? দ্যাটস ওয়াই, টু প্রিভেন্ট দিস ফ্রম হ্যাপেনিং, এসএটি 2017 সালে মুখস্থ ভোকাবুলারিটা রিমুভ করে দিছে, বুঝছো? ওদের এখন আর মুখস্থ ভোকাবুলারি নাই, প্যাসেজ পড়ে যেটা ঠিক লাগে ওইটা দিয়ে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? সো উই আর ডান উইথ ভোকাবুলারি অ্যাজ ওয়েল। আস্তে আস্তে শেষের দিকে আসতেছি, শেষের দিকে আসলে তোমাদের কাজ শুরু, আমার কাজ শেষ, বিকজ তোমাদেরকে এখন কয়েকটা কোয়েশ্চেনও দিব। এখানে বাই দ্য ওয়ে কেউ কি আসো যারা এইচএসসি দিচ্ছ এখন? এনিওয়ান? ওয়াও, এস এইচএসসির মাঝখানে পোলাপাইন এসএটি করতেছে, রিয়েলি ইমপ্রেসড, গুড, ভালো। আই হোপ ইউ গাইজ ডু ওয়েল, অ্যান্ড করার পর এটাও যাতে ভালো হয়, ফিঙ্গার্স ক্রসড, দোয়া রইল। ওকে, নেক্সট হচ্ছে অ্যানালজি। এটার জন্য আমি একটু নেক্সট পেজে যাই, এটা একটু ভেজাইলা। কেউ কি বলতে পারবা যে অ্যানালজি জিনিসটা কি? হোয়াট ইজ অ্যানালজি? এই অরিত্র, বাংলা শব্দ কইস না আমারে, ঠিক আছে? ওকে, মোটামুটি আইডিয়া পেয়ে গেছো, ঠিক আছে? তো ফর এক্সাম্পল, অ্যানালজির সিম্পল মিনিং হইতেছে কম্পারিজন। ওকে, কম্পারিজন বলতে ভাবো যে প্যাসেজটা হচ্ছে লেটস সে বিরাট কোহলি নিয়ে, ঠিক আছে? প্যাসেজটা হচ্ছে তোমার বিরাট কোহলি নিয়ে। আমি এক্সাম্পলটা কেন দিতেছি এখন তোমরা আমরা বলবা, ভাইয়া আপনি সাকিব ভাইয়ের নাম কেন লিখেন নাই? আচ্ছা না, অনেস্টলি দোনোজনই সেম ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে? তো কারণে বলতেছি, পরে বুঝবা। তো যদি হয় প্যাসেজটা সাকিব আল হাসান ভাইরে নিয়ে, আর তোমাকে যদি বলে যে উইচ অফ দ্য ফলোইং অ্যানালজিস বেস্ট সুট দিস বেস্ট সুট দিস প্যাসেজ অফ সাকিব আল হাসান, ঠিক আছে? আর নিচে দেখবা যে 4টা অ্যানিমেল নিয়ে কথা বলা হইতেছে। ফর এক্সাম্পল, ফার্স্টটা হইতেছে ভাবো র্যাবিট, আহ পরেরটা হইতেছে তোমার ভাবো যে আর একটা ইনোসেন্ট অ্যানিমাল, আমার নাম মাথায় আসতেছে না, এন্ড একদম লাস্টে আসতেছে হইতেছে তোমার ভাবো যে টাইগার অথবা লায়ন, ঠিক আছে? সেখানে অ্যান্সার কি হবে? প্রিটি সিমিলার, রাইট? কারণ আমি যেটা মিন করতে চাইতেছিলাম যে মাঝে মাঝে আমাদের সাকিব ভাই একটু ফিউজ হয়ে যায়, ঠিক আছে, মানে স্টাম্প ভেঙে ফেলে, এটা ভেঙে ফেলে, ইট শোজ আ ফেরোশিয়াস নেচার, তাই না? এখন ভাবো যে প্যাসেজের মধ্যে এমন একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে সাকিবের স্টাম্প ভাঙার ইনসিডেন্ট। এখন ওই ইনসিডেন্টটার দেখে তুমি তো এখন ওরে র্যাবিট বলতে পারবা না, বা বিড়াল বলতে পারবা না, বা কিছু একটা বলতে পারবা না। ইউ হ্যাভ টু কম্পেয়ার সাকিব ভাই উইথ আ ফেরোশিয়াস অ্যানিমাল, ঠিক আছে? সো দ্যাট ইজ বেসিকলি an easy example of understanding analogy. আমি এগুলো অনেক সিম্পল ভাষায় বুঝাচ্ছি যাতে তোমাদের সবার বুঝতে ইজি হয়, বাট এত ইজি কম্পারিজন তো আসবে না। আর আমি একটা জিনিস খেয়াল করছি যে মোস্ট অফ দ্য রিজন ওয়াই পিপল ডু ব্যাড ইন রিডিং ইজ বিকজ, আমি যদি এখন খেয়াল করো, এই সাকিব আল হাসানের বদলে, ঠিক আছে, তোমাদেরকে আমি আহ
আমি যদি এখন সাকিব ভাইয়ের বদলে এডুয়ার্ডো ডি অ্যালফিনোভার কথা বলি, এটা কে জানো? আমি নিজেও জানি না, আমি এখন আনতে ইচ্ছে একটা নাম বানাইছি, ঠিক আছে? তো এরকম যদি একটা ইটালিয়ান বা স্প্যানিশ নাম তোমরা পাও, দেখবা যে তোমাদের অটোমেটিক্যালি প্যাসেজটা ডিফিকাল্ট হয়ে গেছে, কি হচ্ছে বুঝতেছো না, ডিফিকাল্ট লাগা শুরু করছে। এন্ড দ্য রিজন ইজ সিম্পল, ঠিক আছে? সেটা হচ্ছে আম, আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে আমাদের আশেপাশে জিনিসগুলো কমফোর্টেবল, ওগুলা নিয়ে পড়তে যত ইজি ফিল করি, এরকম র্যান্ডম জিনিস নিয়ে পড়তে তত বেশি একটা ফিল করবো না, ঠিক আছে? সো চিল করো, ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট দ্যাট, ওকে? সো দেখছো, সাকিবকে নিয়ে একটু কথা বলছে তাসিন, আর তাসিনকে সবাই ধুই দিতেছে। এগুলো করো না, ঠিক আছে? বেটা যাই করুক না কেন, আমার লজিক হচ্ছে ওটা, ঠিক আছে? আচ্ছা, আমাদের RTX 44 ক্লাস করে করে খাচ্ছে। ভালো ভালো, অফ করিস না, ভালো। আহ, ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে, লেট মি টেল ইউ দিস, ওকে? ইফ ইউ গাইজ আর ডুইং এনিথিং এলস, আরে বাপরে, আমার ক্লাস দেখতে রেসলার পর্যন্ত আসছে। ভেরি নাইস, রাইট ব্যাক, লাভিং ইট। বাট ফিল ফ্রি, আমার কোনো প্যারা নাই, আমি অনেক চিল মানুষ, কারণ আমিও খেয়ে খেয়ে ক্লাস করি, সো আই আন্ডারস্ট্যান্ড দ্য পেইন। ওকে, তো অ্যানালজি মোটামুটি বুঝাতে পারছি, ঠিক আছে? কিন্তু এত ইজি কিন্তু হবে না, ঠিক আছে? তোমাকে এমন আর একটু ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন তোমাদেরকে বুঝাই, যেটা অ্যানালজিতে আসতে পারে। এখানে আমরা কি করতেছি, সাকিবের সাথে আমরা একটা অ্যানিমেলকে ডেসক্রাইব করতেছি, ওয়ান অন ওয়ান কম্প্যারিজন। কিন্তু কম্প্যারিজন গুলা আরো অনেক ডিফিকাল্ট হইতে পারে। কিরকম ডিফিকাল্ট হইতে পারে? হয়তো তোমাকে জিজ্ঞেস করবে যে, লেটস সে, Dipro taking SAT class reminds you of which of the following subjects doing what? এটা একটু ভালো মতন বুঝো। এখানে দুইটা জিনিস হচ্ছে, এখানে খালি একটা জিনিস না। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে টেকিং এসএটি ক্লাস, বুঝছো? তো ডিপ্রো টেকিং এসএটি ক্লাসের সাথে কোন সাবজেক্ট প্লাস ভার্বের একটা মিল থাকে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা অপশন দিতে পারি, সেটা হইতেছে লেটস সে সাকিব প্লেইং ক্রিকেট, অথবা লেটস সে ভাবো ইলন মাস্ক কন্ডাক্টিং মিটিং। তো এইভাবেও কম্পারিজন আসতে পারে, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব, এটার সাথে তোমাকে এই সাবজেক্ট আর এই ভার্বের অ্যানালজিটা তোমাকে বের করতে হবে। দিস ক্যান গেট আ লিটল বিট কমপ্লিকেটেড, কারণ তোমাকে প্যাসেজের ভিতর ঢুকে প্যাসেজের ডানে বামে কি হচ্ছে না হচ্ছে ওগুলা নিয়ে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? সো এটা আমি এমনি বলছি, এটা আমার আমার ইলনরা অনেক ভালো লাগে বলে আমি এক্সাম্পলটা দিছি, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট, হোয়াট দ্য কনটেক্সট ইজ। তো অ্যানালজি আমাদের শেষ, আমরা এখন চলে যাই। আর কি বাকি আছে? ও, সব থেকে ইম্পর্টেন্ট, অথার্স টেকনিক। আই থিঙ্ক এখানে বোঝানোর কিছু নাই। আই থিঙ্ক অথার্স টেকনিকে তোমাকে যেটা মেইনলি জানতে হবে, সেটা হচ্ছে তোমার অথারের টোন বা অথারের মুড বা অথারের ওই স্টেটের ধারণা চিন্তা, যেটা রিডারকে কনভে করা হচ্ছে, ওইটা সম্পর্কে তোমাকে একটা বেসিক আইডিয়া দিতে হবে। ফর এক্সাম্পল, ইন প্যারাগ্রাফ 1 অথবা ইন লাইন 1, the author feels ড্যাশ। পরের কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে, the difference from the difference of tone from line 1 to line 2 is, অপশনগুলো হইতে পারে the author became happy from sad, sad from happy, বুঝছো? shock from sad, আবার shock from happy, বুঝছো? সো দিস ইজ দ্য প্লেস, যেটা আমি আজ পর্যন্ত বুঝিনি আমাদেরকে কেন টেস্ট করে। অথার কি চিন্তা করতেছে, আমি চিন্তা করে কি করবো, রাইট? এরকম অনেক ধারণা আসতে পারে, বাট কিছু করার নাই, তোমাকে সলভ করতে হবে। সো দিস ইজ বেসিকলি দি অথার্স টেকনিক, বুঝছো? তো দিজ আর আ লিটল বিট ক্রিটিক্যাল।
আর আজকে ভেরি গুড যে পয়েন্ট আউট করছো। আম, আজকে যে পোয়েমটা তোমাদেরকে দিছি, ওইটা কিন্তু তোমার কয়েকটা অথর্স টেকনিক ছিল ওখানে। সো ইউ হ্যাভ টু বি রেডি অ্যাবাউট দ্যাট। ওকে, তো গেল আমাদের অথর্স টেকনিক শেষ। নেক্সট হচ্ছে হাউ মেনি আর উই ডান উইথ, লেটস সি। 1 2 3 4 5 6 7। ওকে, we have one more left. The last one that we have left হচ্ছে evidence and data. এটা আই থিঙ্ক অনেক স্ট্রেট ফরওয়ার্ড। এটা ইজ বেসিকলি তোমাকে পিকচার দেওয়া হবে, ছবির মধ্যে পাই চার্ট পাবা, লাইন, বার, অনেক রকমের গ্রাফ পাবা, অনেক রকমের চার্ট পাবা। এন্ড তোমাকে বেসিক্যালি যেটা করতে হবে যে এইসব পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট এগুলা দেখে ইদার ডিরেক্টলি অ্যান্সার লিখতে হবে, অথবা এটার সাথে প্যাসেজের রিলেশনশিপ বের করতে হবে। ফর এক্সাম্পল তোমাদেরকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ভাবো যে আম, এটা হইতেছে একটা বার চার্ট, যে ডিপি টিউটোরিয়ালস এর এসসিটি ব্যাচের হিস্ট্রি। ঠিক আছে, সো ফর এক্সাম্পল এটা হচ্ছে 2020, এটা হচ্ছে তোমার 2021, আর এটা হচ্ছে তোমার 2022। তো আচ্ছা, তোমাদেরকে আমি দুইটা এক্সাম্পল দিই, ঠিক আছে, তাহলে একটু মজা হবে। এটা হচ্ছে 2018, এগুলো সত্য না, এগুলো জাস্ট আমি এমনি তোমাদেরকে বলতেছি। তো ভাবো যে প্রথম গ্রাফে এটা হচ্ছে তোমার এই কলামটাতে রিপ্রেজেন্ট করে ওয়াই কলামে নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে। সো নাম্বার অফ স্টুডেন্টস যদি তোমরা এরকম দেখো যে 2020-এ এরকম ছিল, 2021-এ এরকম ছিল, এবং 2022-এ এরকম ছিল। তো তোমাকে তারপর জিজ্ঞেস করতে পারে প্যাসেজ পড়ার পর এবং এই চার্টটা দেখার পর তোমার কি মনে হয় যে নাম্বারগুলা কেন ফ্লাকচুয়েট করতেছে, তোমার অ্যান্সার কি হবে? নিজে থেকে র্যান্ডম একটা অ্যান্সার দাও, ঠিক আছে। সিম্পল অ্যান্সার যে প্যাসেজ পড়ার পর এবং স্টুডেন্টের নাম্বার দেখার পর তোমার কি মনে হয়। এক্স্যাক্টলি, মোটামুটি সবগুলাই মানে সবকিছু ডিসেন্ট, যে গ্রোথ হচ্ছে, সাকসেস হচ্ছে, আইডিয়াগুলো তোমরা মোটামুটি বুঝতে পারছো। কিন্তু বলো তো, আমি যদি এরকম একটা দিই যে 2018-এ এরকম, 19-এ এরকম, অ্যান্ড 2020-তে এরকম, তখন তুমি কি এভিডেন্স দিবা? আনসার গুলো কিরকম হইতে পারে যে 18 19 20-এ ডিক্লাইন কেন হচ্ছে? তখন কি কি অ্যান্সার হইতে পারে? ডিক্রিজ হচ্ছে, রাইট? কেন হচ্ছে? অনেক রকমের অ্যান্সার্স হইতে পারে, রাইট? কোভিড হইতে পারে, কোভিড হইতেছে একটা এক্সটার্নাল ফ্যাক্টর, ওভারঅল বিজনেস প্লামেট করতেছে, রাইট? ওরকম একটা জিনিস হইতেছে। ইলন মাস্ক টুইটার কিনছে। ওমার ভাই, এক্সেলেন্ট অ্যান্সার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝছো? ভেরি গুড অ্যান্সার। মানে যখন থেকে ওমার আসছে আমাদের স্টুডেন্ট কমে গেছে। ভেরি গুড অ্যান্সার, ভাল লাগছে এটা। তো ওমার ভাই ইজ আ রিজন। তো বুঝছো তোমরা আইডিয়াটা কি মানে অনেক রকমের অ্যান্সার হইতে পারে। বাট ডিফিকাল্ট পার্টটা হইতেছে যে কিভাবে তুমি প্যাসেজের সাথে সিমিলারিটি রেখে তুমি অ্যান্সারটা পাবা, র্যান্ডমলি অ্যান্সার দেখে তুমি কিন্তু পাবা না, বুঝছো? সো প্যাসেজে যাতে জিনিসপত্রগুলো থাকে, প্যাসেজ থেকে যাতে তুমি একটা আইডিয়া পাও, ওটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো দিস ওয়ার দ্য কাইন্ডস অফ প্যাসেজেস। ওকে, এখন তোমরা 1 2 মিনিট একটু রেস্ট নাও, বিকজ উই আর গেটিং রেডি ফর আ কুইজ। কুইজ এমন একটা জিনিস যেটা মানুষ পছন্দ করে না, বাট আই থিঙ্ক তোমাদের কুইজগুলা ভালোই ইউজফুল লাগবে, বিকজ আমার পার্সোনালি কুইজগুলা অনেক মজা লাগে তোমাদেরকে দিতে, নিজে সলভ করতে মজা লাগে না। বাট that was pretty much the type of questions. So আজকে um when you guys will be taking the quiz, আমি দেখি তোমাদের কাছে কোন টপিকের উপর টেস্ট করব, বাট মোস্ট প্রবাবলি লেটস সি, সব থেকে ডিফিকাল্ট একটু খুঁজি আগে। এসএটি রিডিং এ um let's see.
ওকে, ভেরি গুড, পেয়ে গেছি কোয়েশ্চেন। তোমরা কি এই কোয়েশ্চেনটা কখনো করছো? আমি তোমাদেরকে জাস্ট ফার্স্ট কোয়েশ্চেনটা দিচ্ছি, দেখো যে তোমাদেরকে এটা আমি আগে কখনো দিয়ে রাখছিলাম নাকি না। একটু ইনবক্সটা দেখো, জুমের। ইন হার অ্যানালিসিস অফ এডিথ ওয়ার্টন, আমরা কি এডিথ ওয়ার্টনের কোনো প্যাসেজ করছি? আই ডোন্ট থিঙ্ক সো, মোস্ট প্রবাবলি। আচ্ছা, করিনি। ওকে, তো এখন তোমাদেরকে আমি যে প্যাসেজটা দিব, ওখানে প্রথম কোয়েশ্চেনটা, এটা কিন্তু বোথ রিডিং এন্ড রাইটিং মিক্সড। আমি আজকে থেকে তোমাদেরকে সবকিছু মিক্সডই দিব, কারণ তোমরা পরীক্ষার হলেও মিক্সড পাবা। তো আমি এখানে শুধু রিডিং বা শুধু রাইটিং টেস্ট করে কিছু পাবো না, ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা হবে হচ্ছে পাংচুয়েশন নিয়ে, যেটা নিয়ে আমরা ক্লাস করে ফেলছি, ভেরি গুড। সেকেন্ড কোয়েশ্চেনটা হবে হচ্ছে আবার পাংচুয়েশন নিয়ে। থার্ড কোয়েশ্চেনটা হবে হচ্ছে পাংচুয়েশন নিয়ে। ফোর্থটাও পাংচুয়েশন নিয়ে। আচ্ছা না, ফোর্থটা কিন্তু নট নেসেসারি পাংচুয়েশন, মানে কয়েকটা জিনিস মিক্সড আছে। ফিফথটা হচ্ছে আম which of the following uses information, এভিডেন্স, এভিডেন্স খুঁজতেছে। সিক্সটা মোটামুটি এভিডেন্স প্লাস কনটেক্সটের মিক্সচার। অ্যান্ড সেভেন্থটা হচ্ছে একটা রিসার্চ পেপার, ঠিক আছে? অনেক সময় রিসার্চ পেপার বা তোমার উইকিপিডিয়া পেজ, এখান থেকেও স্ক্রিনশট করে করে তোমাকে জিনিসপত্র দিয়ে ওখান থেকে জিনিসপত্র বের করতে বলতে পারে। তো আই থিঙ্ক এটা হচ্ছে একটু স্মল পিকচার কোয়েশ্চেন, ওরা স্পেসিফিক জিনিস খুঁজতেছে। বাট 8 থেকে 10 ইজ এ মিক্সচার অফ ভোকাবুলারি, মোটামুটি সবকিছু তুমি এই পেপারটাতে পাবা। দের আর 10 কোয়েশ্চেন্স, অ্যান্ড আমি তোমাদেরকে অ্যান্সার ডেফিনেটলি দিব না এখন, তো আমি অ্যান্সারটা মুছে দিই। সো ইয়া, আই থিঙ্ক উই আর অল রেডি। আমি এটাকে পিডিএফ করি আগে, কারণ অনেকে বলছো যে লাস্ট টাইম তোমরা যখন একসঙ্গে অনেকে জয়েন করো তখন ওয়েবসাইটটা ক্র্যাশ করে। সো এটার জন্য লেট মি আপলোড দিস অন ডিসকর্ড। তোমাদের টাইম হবে হচ্ছে, আমি যখন থেকে আপলোড করব তখন থেকে শুরু করে এক্স্যাক্টলি 13 থেকে 15 মিনিট, বিকজ দ্যাট ইজ দি অফিসিয়াল টাইম দ্যাট ইউ উইল বি গেটিং, ঠিক আছে? লেটস সি। আর বাই দ্য ওয়ে, কালকে কিন্তু আমাদের আবার ইংলিশ ক্লাসই হবে। কালকে আমরা 3-4টা গ্রামার টপিক শেষ করে ফেলবো, আর ওটার পর আরেকটা কুইজ দিব। তো কালকের ক্লাসটাও মিস করো না, উইল বি আ ফান ক্লাস। ওকে, সো সবাই এখন ডিসকর্ডে কুইজ সেকশনে যাও। এখনো কিছু পাবা না, কারণ আমি এখনো কিছু দিই নাই। এন্ড কেউ কিছু টাইপ করো না, ঠিক আছে? কেউ কখনো কুইজ সেকশনে বা অ্যানাউন্সমেন্ট সেকশনে কখনো কিছু টাইপ করো না, এগুলা অনলি ফর ইনস্ট্রাক্টর, যাতে জিনিসপত্র ইজি হয়। তো একটা লাভ রিয়াক্ট মেরে দাও ইফ ইউ গাইস সি দ্য কুইজ। ইউ গাইস হ্যাভ এক্স্যাক্টলি 13 to 15 মিনিটস। আমি তোমাদের একটা রিমাইন্ডার দিব যখন টাইম কম হয়। অ্যান্ড লেটস গেট স্টার্টেড। গুড লাক। বাট এত প্র্যাকটিস তোমার বাংলাদেশে কেউ করাবে না, সো আই এম হোপফুল যে দিস পেজ অফ ওয়েল। গুড লাক পিপল। In her analysis of Edith Wharton's House of Mirth, scholar Candid Wade observed that the novel depicts the upper class of New York society as bracket shuru, mane quotation shuru, consumed by the appetite of a soulless. এটা একটা কোট, আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে? সো soulless what? Materialism. তো এখানে এই কোটেশনটা যে হবে সবাই বুঝতেছো, ঠিক আছে? এটা মোটামুটি ডিসেন্ট। an apt assessment given that dot dot dot. তো এই পুরা জিনিসটা আলাদা একটা ক্লজ, ঠিক আছে? তো এখানে কোটেশন এন্ড করতে হবে, আমরা সবাই জানি। এখানে এন্ডটা 100% বাদ হয়ে যাবে, বিকজ এই কনজিউমড বাই ডট ডট ডট, এই পুরা জিনিসটাকে ওরা একটা অ্যাসেসমেন্ট বলতেছে, মানে এটা একটা কন্টিনিউয়াল আইডিয়া। তো কন্টিনিউইটি আইডিয়ার জন্য উই ক্যান নেভার পুট এন্ড, বুঝছো? তো তোমাদের সি আর ডি এর মধ্যে কনফিউশন আসতেই পারে। এখানে কমাটা এজন্য হচ্ছে বিকজ এই যে কনজিউম বাই অ্যান অ্যাপটিটিউড অফ সোললেস ডট ডট ডট, এটা কিন্তু একটা
this is not just the only idea that is present in the novel. বুঝছো? এখানে যদি কোনো মতে একটা ফুল স্টপ বসতো, তাইলে তোমরা এটা নিয়ে, সরি, এখানে যদি একটা ফুল স্টপ বসতো, তোমরা তারপর গিয়ে চিন্তা করতে পারতা। কিন্তু এখানে ওরা ইচ্ছা করে ফুল স্টপ দেয় নাই, কারণ ওরা চেক করতে চাচ্ছে যে তোমরা কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কমা বসাইতে পারতেছো না কিনা। ফুল স্টপ হইলে ফুল স্টপও বসাইতে পারতা। ঠিক আছে? সো বেসিকলি এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। আই থিঙ্ক ইউ গেট ইট। সবসময় খেয়াল করবা যে ওরা সবকিছু ইনক্লুড করছে নাকি না। এখানে ফুল স্টপ দিলে কিন্তু প্যারা হয়ে যাইতো, অ্যান্সারটা ডি হয়ে যাইতো। ঠিক আছে? বাট উই ক্যানট লিভ আ কোটেশন ইনকমপ্লিট লাইক দিস। ফুল স্টপ বা কমা যে কোনো একটা বসতেই হবে। টুটা যারা ভুল করছো তোমাদের খবর আছে, কারণ টুটা আমি তোমাদেরকে অনেক ভালো মতন বুঝাই দিছি। সো টুটা কেন ডি হবে? সেমিকোলন হবে যে এটা সবাই বুঝতে পারবে, বিকজ এখানে ইট ডাজ নট অ্যাপিয়ার দ্যাট ইউজেস ক্যামোফ্লাজ। তো কেন ক্যামোফ্লাজ ইউজ করে না টু ক্যাপচার ইটস প্রে, এটা পরের লাইনে এটার একটা এক্সপ্লেনেশন দিয়ে দিছে। তো কি বলছিলাম আমি, সেমিকোলন উইল রিলেট টু সেন্টেন্সেস। এখানে সেকেন্ড সেন্টেন্সের সাথে ফার্স্ট সেন্টেন্সের ডিরেক্ট রিলেশনশিপ আছে। ওরা ক্যামোফ্লাজ ইউজ করে না, ওরা কি ইউজ করে? ওরা এটা ইউজ করে। তো দ্যাট ইজ ওয়াই সেমিকোলন ইজ দি অ্যান্সার। তাই খেয়াল করবা এখানেও ফুল স্টপ দেয় নাই, আর আমি তোমাদেরকে বলছি না ওরা কখনো ফুল স্টপ এবং সেমিকোলনের মাঝখানে তোমাদেরকে পার্থক্য করতে দিবেন না। ওকে, গেল। Question number 3. In Death Valley National Park's racetrack playa, a flat, dry lake bed are 162 rocks, some weighing less than a pound, but others almost 700 pounds. Dash. That move periodically from place to place, comma, seemingly of their own violation. Racetrack, comma, like trails in the dash, mysterious migration. এটা একটু ক্রিটিক্যাল, কারণ এখানে তোমাকে অনেকগুলা আননেসেসারি বাজওয়ার্ড মানে আননেসেসারি নয়েজ দিয়ে ভরায় রাখছে। বাট কোয়েশ্চেন নাম্বার 3টা, racetrack like trails in the dash mysterious migration, ঠিক আছে? তো এখানে তোমাকে মেইনলি এই অ্যাপোস্ট্রফিটা টেস্ট করতেছে। ঠিক আছে? সো এইখানে why is this the answer? সিম্পল জিনিস। এখানে প্রথমে তো হবে হচ্ছে প্লেয়া। ঠিক আছে? তো প্লেয়াটা কি? প্লেয়াটা একটা সিঙ্গুলার জিনিস। কেমনে বুঝলাম? কারণ এখানে এটা বলে দিচ্ছে যে এই রেস্ট্রাক্ট প্লেয়াটা আ ফ্ল্যাট ড্রাই লেক বেড, মানে একটা। একটা যদি হয় তাহলে এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলারের কোথায় তোমার এটা বসে? সিঙ্গুলারের বসে হইতেছে তোমার এস এর আগে, রাইট? আর রক্স কি সিঙ্গুলার নাকি প্লুরাল? রক্স হইতেছে প্লুরাল, তাই এটা এস এর পরে গিয়ে বসবে। তো দিস ওয়াজ আ সিঙ্গুলার প্লুরাল এক্সাম্পল। এটা একটু তোমাকে মানে ব্রেন লাগাতে হইতো, বাট ইট ইজ অলসো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এখন আমরা ক্রিটিক্যাল গুলোতে যাইনি। কোয়েশ্চেন নাম্বার 4, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 4টাও প্রিটি মাচ সিমিলার, যে in crafting her fantasy fiction, Nigerian-born British author Helen Oweyemi has drawn inspiration from the classic 19th century fairy tales of Brothers Grimm. Her 2014 novel Boy, Snow, Bird, for instance, এই কোটেশনটা খেয়াল করো, এটা কিন্তু অনেক সুন্দর কমার ব্যবহার। ঠিক আছে? Her 2014 novel Boy, Snow, Bird, কমা, for instance, কমা। তো আমি যদি এখন বলি যে my favorite book, Harry Potter, for instance, কমা, অনেক সুন্দরভাবে একটা কমার ইউজেজ, বুঝছো? তো এটা মনে রাখবা। তো which choice completes the text so that it conforms to the conventions of standard English? এখানে তোমরা আরেকটা মেবি ইন্টারেস্টিং শব্দ পাবা, সেটা হচ্ছে conforms. Conforms এর মানে কি জানো? Conforms মানে হচ্ছে রুলস এর সাথে ফলো করা। এটা কিন্তু কনফার্ম না। কনফার্ম হচ্ছে ফাইনালাইজ করা, এগ্রি করা, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট। কনফর্ম হচ্ছে বেসিক্যালি টু অ্যাবাইড বাই, মানে রুলস ফলো করতেছে, টু দ্য কনভেনশনস অফ স্ট্যান্ডার্ড ইংলিশ। ঠিক আছে? তো এটাও নট দ্যাট বেশি ডিফিকাল্ট। এখানে খেয়াল করবা
is a complex retelling story of Snow White, comma, while her 2019 novel Gingerbread. তো এখানে অনেকে মেবি বি লিখে ফেলছো, বাট এখানে বি ইজ আ কমা স্প্লাইস। ঠিক আছে, এখানে আননেসেসারি কমা, এটা কোনো রুলের মধ্যেও পড়ে না। সো খেয়াল করবা যে আমরা যখন এই ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল এরকম যদি কোনো অ্যাডিটিভ জিনিসপত্র বা কানেক্টরস অ্যাড করি, তখনই আমরা এটাকে কমা দিয়ে সেপারেট করি। ঠিক আছে, কিন্তু এখানে ডিরেক্টলি সেন্টেন্স শুরু করে ফেলতেছে, অফার্স আ ডেলিশিয়াস টুইস্ট অফ ডট ডট ডট। তো এখানে ইউ ডোন্ট হ্যাভ টু ইনক্লুড এনিথিং এলস। এখানে জাস্ট ফর ইনস্টেন্সটা দিছে বলে কমা দিয়ে সেপারেটেড হয়েছে। কিন্তু এখানে যদি এটা লিখতো, ঠিক আছে, while her 2019 novel for example, তখন অ্যান্সার হইতে হচ্ছে জিঞ্জারব্রেড ফর এক্সাম্পল। বুঝছো কমারটা, কিন্তু এখানে দরকার নাই। বুঝতে পারছি? এগুলো যত করবা তত ক্লিয়ার হবে, এগুলো একটু কনফিউজিং লাগতে পারে, বাট দিস ইজ বেসিক্যালি দি আইডিয়া। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5। এখন আমরা পাংচুয়েশনের থেকে একটু দূরে চলে আসতেছি, রিয়েল কম্প্রিহেনশনে ঢুকতেছি। তো এটা হইতেছে নোট টেকিং, এটাকে আমরা বলি রিসার্চ বেসড প্যাসেজেস। তো এখানে 5টা নোট নেওয়া হয়েছে। The student wants to explain an advantage of microprobes. Which choice most effectively uses relevant information from the notes to accomplish this goal? ঠিক আছে, তো মানে অ্যাডভান্টেজটা কোথায় তোমাকে এটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে মোটামুটি তোমরা যদি প্রত্যেকটা অপশন পড়ো, তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা যে এখানে এই যে সেন্টেন্সটা আছে, microprobes which weigh as little as 50 milligrams could explore areas of Mars that are inaccessible to NASA's heavy wheeled rovers. বুঝছো? এই লাইনটা থেকে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারি। যেমন প্রথম লাইনটা, NASA's rovers can successfully land on Mars, এখানে কিন্তু মাইক্রোপ্রোবস এর কোনো কথাই নাই। ঠিক আছে, নেসার মাইক্রোপ্রোবস দিয়ে আমরা আমরা মাইক্রোপ্রোবস দিয়ে মার্স ঘুরতে পারি, এখানেও কোনো স্পেসিফিক অ্যাডভান্টেজ বোঝানো যাচ্ছে না। ঠিক আছে, দো দে আর ডিফারেন্ট সাইজেস, দে ক্যান বি ইউজ টু এক্সপ্লোর দ্য সার্ফেস অফ মার্স। এই দুইটা মোটামুটি সিমিলার, কোনো লাভ নাই। কিন্তু এখানে যেটা বলতেছে, microprobes which weigh as little as 50 milligrams could explore areas of Mars that are inaccessible to NASA's heavy wheeled rovers. কেউ কি আমাকে বলতে পারবা যে এই যে 5B-টা অ্যান্সার, এখান থেকে আমি দুইটা অ্যাডভান্টেজ পাই যাচ্ছি, তো কি কি অ্যাডভান্টেজেস বলো তো? কেউ কি বলতে পারবা বিতে কোন দুইটা অ্যাডভান্টেজের কথা আমরা জানতে পারি? এক্সেলেন্ট জোনায়েদ, দুইটা আনসার পাই। একটা হচ্ছে 50 মিলিগ্রাম, যেটা দিয়ে বোঝানো হচ্ছে যে ওরা অনেক লাইট কম্পেয়ার টু হুইলস এন্ড রোভার্স, যেগুলো অতিরিক্ত হেভি, তো ওরা অনেক লাইট ওয়েট। আর একটা অ্যাডভান্টেজ যেটা আমরা পাই সেটা হচ্ছে ওরা অ্যাক্সেসেবল। তো আমরা দুইটা অ্যাডভান্টেজের কথা 5 থেকে পাই, উইচ মেক্স 5B অ্যাজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 6-এ। 6টা একটু ক্রিটিক্যাল ছিল। While researching a topic, আবার স্টুডেন্ট কয়েকটা নোট নিছে। The student wants to introduce Paradise to an audience unfamiliar with the novel and its author. Which choice most effectively uses information from the notes to achieve the goal? এটা হচ্ছে বেসিক্যালি একটা এভিডেন্স বেসড জিনিসপত্র। তো এখানে ও প্যারাডাইস একটা আনফ্যামিলিয়ার অডিয়েন্সের সাথে ইন্ট্রোডিউস করাইতে চাইতেছে। আর হোয়াট ইজ প্যারাডাইস? স্বর্গ না, প্যারাডাইস হচ্ছে একটা বই। ঠিক আছে, তো এটার অথরের সাথে এটাকে রিলেট করতে চাইতেছে টু পিপল যাদেরকে আমরা চিনি না, এগুলো কয়েকটা রেলেভেন্ট জিনিসপত্র। তো এখানে খেয়াল করবা অন্যান্য অ্যান্সার গুলা এই জন্যই হয় নাই দুইটা কারণে। নাম্বার 1, ওরা এক্সট্রা ইনফরমেশন আনছে প্যাসেজের বাইরের থেকে, এন্ড নাম্বার 2, ওরা সবগুলা জিনিসপত্র এখানে লিখতে পারে নাই। তো এইসব কোয়েশ্চেনে তোমাকে প্রতিটা অপশনে কাট আউট করে করে লিখতে হবে। ফর এক্সাম্পল আমরা এটা একবার দেখি, যেটা অ্যান্সার, a much praised historical novel about colonial East Africa. আমরা কি এটা পাই ডিরেক্টলি? এই ইস্ট আফ্রিকা, colonial East Africa পেয়ে যায়, was written by আব্দুল রাজাক গুরনা। এটা কি আমরা ডিরেক্টলি পাই? এই যে নভেলের জন্য যে নোবেল পুরস্কার পাইছে, রাইট? Nobel Prize Literature. So this is pretty much the correct answer. ঠিক আছে, এখানে আমরা যদি এখন এটা লিখি,
ডিটা যদি আমরা একটু এক্সপ্লোর করি, প্যারাডাইস ইজ এ হিস্টোরিক্যাল নোভেল that about events that occurred in colonial East Africa, আব্দুল রাজাক গুরনাস হোমল্যান্ড। ঠিক আছে, তো আমরা যদি এটা একবার পড়ি, আব্দুল রাজাক নোবেল পুরস্কার পাইছে, সে জাঞ্জিবারের ইস্ট আফ্রিকাতে জন্মাইছে, কারেন্টলি লিভস ইন দ্য ইউনাইটেড কিংডম, মেনি রিডার্স ব্লা 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 অ্যান্ড কলোনিয়াল ইস্ট আফ্রিকা। এখানে একবারও কিন্তু বলা হয় নাই যে এটা ওর ডিরেক্টলি হোমল্যান্ড ছিল। ঠিক আছে, এরকম করে করে তোমাকে আননেসেসারি জিনিসপত্রগুলা বাদ দিতে হবে। ঠিক আছে, লেটস মুভ টু কোয়েশ্চেন নাম্বার 7। দিস ইজ অ্যানাদার নোট টেকিং। এরকম এক্সাম্পল বেশি পাচ্ছ বিকজ এটা একটা নতুন ডিজিটাল এসএটির ফরম্যাট, যে একটা স্টুডেন্ট এরকম নোট করলো, নোটের মধ্যে থেকে প্রশ্নের অ্যান্সার দাও, এটা অনেক পপুলারলি ইউজড। ঠিক আছে, তো নাও লেটস মুভ টু কোয়েশ্চেন নাম্বার 7। While researching a topic, a student has taken the following notes. Which of the following uses information from the given sentences to emphasize the sizes of two capitals population? এটা অনেক ইজি, এখানে তোমাকে সাইজ, তো দিস ইজ ডিরেক্টলি দি অ্যান্সার বিকজ দোনোটার সাইজের এক্সাক্ট পপুলেশন বলতেছে। কিন্তু এখানে একটা অনেক সুন্দর কম্প্যারিজনও কারেক্ট ভাবে বলছে যে ইভেন দো হ্যানয়েস পপুলেশন ইজ লার্জার, উলাবেটার অ্যাকাউন্টস ফর মোর ইটস কান্ট্রিজ পপুলেশন। মানে যদিও ভাবো মুম্বাইয়ের পপুলেশন ঢাকার থেকে বেশি, পুরা বাংলাদেশ আর পুরা ইন্ডিয়া কম্পেয়ার করলে ঢাকার পপুলেশন কম্পেয়ার টু বাংলাদেশ ইজ হাইয়ার। সিমিলারলি বলে ফেলছে যে এটা 31.98% করে, কিন্তু হ্যানয় খালি 8.1% করে। তো এটাও আমরা ডেটা দিয়ে অ্যানালাইজ করতেছি। এটা হচ্ছে তোমার 7th টাইপ অফ কোয়েশ্চেন যেটা আমরা ডিসকাস করছি, ওই ডেটা অ্যান্ড কম্প্যারিজন। এখানে কিন্তু গ্রাফ আকারে না দেওয়া থাকলেও এখানে লেখন আকারে তোমাদেরকে অনেকগুলো ডেটার আইডিয়া দিচ্ছে। সো আই থিঙ্ক দিস ইজ অলসো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আমার কোনো কিছু ডিফিকাল্ট লাগে না। লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 8। ঠিক আছে, এখানে which choice most effectively uses relevant information from the notes to accomplish this goal? What is the goal? The student wants to explain how the house of wisdom preserve the world's knowledge. এটাও যদি তোমরা পড়ো, ওয়ার্ল্ডস নলেজ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ওয়ার্ল্ডের নলেজ কিভাবে প্রিজার্ভ করতেছে। ঠিক আছে, তো ওয়ার্ল্ডের নলেজ প্রিজার্ভ করার সাথে কিসের খাতির? কোনো কিছু একটা মানে প্রিজার্ভেশনের কথা আসতে হবে। ঠিক আছে, ইদার বইয়ের কথা আসতে হবে বা প্রিজার্ভেশনের কথা আসতে পারে। এখানে যেটা অ্যান্সার সেটা হচ্ছে হাউস অফ উইজডম কালেক্টেড রাইটিংস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড ক্রিয়েটেড পেপার ভার্সনস ইন অ্যারাবিক টু বি স্টাডিড অ্যান্ড শেয়ার্ড। তো এইটার সাথে অন্যান্যগুলোর একটাই মেইন ডিফারেন্স, সেটা হচ্ছে দিস ট্রান্সলেশন থিং। বুঝছো, এই যে ওরা অন্য একটা ভাষা থেকে নিয়ে আর একটা ভাষাতে ক্রিয়েট করতে পারছে, ওখান থেকে আমরা বুঝতে পারি যে দ্য নলেজ হ্যাজ বিন প্রিজার্ভড। ওয়ার্ল্ডস নলেজকে প্রিজার্ভ করার জন্য ভাবো যে বাংলাদেশের একটা বই আমি যদি লিখি, ওইটা কি কখনো হাউস অফ উইজডমে গিয়ে প্রিজার্ভড হবে না? কিন্তু আমি যদি এই হাউস অফ উইজডমে বাংলাদেশের কয়েকটা বই, ভাবো যে আমার বন্ধু রাসেল, এই বইটাকে যদি আমি ট্রান্সলেট করি 50টা ভাষায়, এন্ড তারপর যদি আমি ওটাকে রেখে দিই, আর একটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট হচ্ছে স্টাডিড অ্যান্ড শেয়ার্ড। This was studied as well as shared, which shows that it was preserved. বুঝতে পারছি? This is also pretty interesting. আমার ভালো লাগছে এটা। 9, এখানে একটু ভেজাল। এটা আমার অনেক ফেভারিট বিকজ আমার বিটলস এর গান অনেক ভালো লাগে। তো আমরা এখন বিটলস এর এটা দেখি। The student wants to make a generalization. এই সব প্রশ্ন বহুত ভেজাইল্লা ভাই, বুঝছো, যখন তোমাকে একটা জেনারেল আইডিয়া দিতে হয়। তো the student wants to make a generalization about the kind of study conducted by Glickman, Brown and Song. Which choice most effectively uses relevant information to accomplish this goal? এটা একটু ক্রিটিক্যাল। ঠিক আছে, তো এখানে প্রতিটা কোয়েশ্চেন দেখে তোমাকে যেটা বলতে হবে যে তোমাকে একটা জেনারেলাইজেশন বানাইতে হবে অ্যাবাউট দ্য স্টাডি কন্ডাক্টেড। তা আমরা উপরে যেটা দেখি যে জন লেনন এন্ড পল শেয়ার্ড রাইটিং ক্রেডিট ফর নিউমারাস বিটলস সং। এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে ওরা একটা গান যখন আমরা লিখি, ওরা রাইটিং ক্রেডিটটাকে শেয়ার করছে, মানে দে বোথ কন্ট্রিবিউটেড টু দ্য সং। একটা সং 5-6 জন লিখতে পারে।
Many Lennon-McCartney songs were actually written by either Lennon or McCartney, not by both. ঠিক আছে? তো এখানে আবার বলতেছে যে লেননেরটা লেননও লিখতে পারে, ম্যাকার্টনিও লিখতে পারে, আবার ম্যাকার্টনিরটা লেননও লিখতে পারে, ম্যাকার্টনিও লিখতে পারে। ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওরা দোনোজন একসঙ্গে একই মিউজিকে কন্ট্রিবিউট করে নাই। তো আমি যেখানে এটা ফার্স্ট লাইন লিখছি, দে বোথ কন্ট্রিবিউটেড টু দ্য সং, না, দে বোথ কন্ট্রিবিউটেড টু সংস ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, the exact authorship of specific parts of many Beatles songs, such as the verse in My Life, is disputed. Disputed মানে এখনো কেউ বুঝতেছে না যেটা কে লিখছে। ওকে, Mark Glickman, Jason Brown, and Ryan Song used statistical methods to analyze the musical content of Beatles songs. They concluded that there is a 18.9% probability that McCartney wrote the song for In My Life, stating that the verse is consistent with Lennon's songwriting style. মানে 18.9% যদি ম্যাকার্টনি লেখে, মানে ওভার 80% লিখছে হচ্ছে জন লেনন, কারণ এটা জন লেননের রাইটিং স্টাইলের সাথে মিল হয়। এটা হচ্ছে এভাবে প্যাসেজটা আমরা ব্রেকডাউন করলাম। এখন প্রশ্ন হচ্ছে জেনারেলাইজেশনটা কি? জেনারেলাইজেশনটা আমরা এ বি এন সি কেন করতে পারবো না? ঠিক আছে, নাম্বার ওয়ান, এটা কি জেনারেলাইজেশন? দিস ইজ নট জেনারেলাইজেশন, দিস ইজ স্পেসিফিকেশন। এখানে স্পেসিফাই করে দিচ্ছে যে জন লেনন কি, ইন মাই লাইফ কি, এটা হচ্ছে স্পেসিফিকেশন। এটা হচ্ছে একটা স্পেসিফিকেশন, 18.9। জেনারেলাইজেশনে আমরা কখনো স্পেসিফিক পার্সেন্টেজেস ইউজ করতে পারবো না, বুঝছো? সি, ইট ইজ লাইকলি দ্যাট জন লেনন রোট দ্য ভার্স, এটাও অনেক স্পেসিফিক, ডিরেক্টলি বলে দিচ্ছে। কিন্তু এখানে জেনারেল ভাবে সারফেস লেভেলে বলতেছে যে এটা কিন্তু একটা বিগ পিকচার কোয়েশ্চেন, বুঝছো? এটা স্মল পিকচার কোয়েশ্চেন না। তো বিগ পিকচার কোয়েশ্চেন বলতে কি বুঝাচ্ছি, যে এখানে ওরা কোনো নাম ইনক্লুড করে নাই, কোনো স্ট্যাটিস্টিক্স ইউজ করে নাই, এন্ড ওরা জেনারেল ভাবে একটা আমাদেরকে রিজনিং দিছে যে রিসার্চার্সরা ইন জেনারেল স্ট্যাটিস্টিক্যাল মেথড ব্যবহার করছে টু গেট দি অথরশিপ। বুঝতে পারছি? সো যখনই তোমরা এরকম জেনারেলাইজেশন করবা, তোমরা কোনো স্পেসিফিক জিনিসপত্র আনতে পারবা না। তোমাকে যদি এখন আমি বলি বাংলাদেশ ক্রিকেটের একটা জেনারেল ইনফরমেশন দাও, বাংলাদেশ ক্রিকেট টিম অনেক খারাপ পারফর্ম করে এখনো, ওদেরকে ভালো করতে হবে, এটা হচ্ছে একটা জেনারেলাইজেশন। তোমাদেরকে যদি আমি এখন বলি জেনারেলাইজেশন লিখতা, তোমরা যদি লেখো যে সাকিব আল হাসান গত ম্যাচে 50 করছে, লিটন দাস গত গত ম্যাচে 0 করছে, মাশরাফি ইজ আ গ্রেট ক্যাপ্টেন, এগুলো তোমরা বলতে পারবা না। কেন বলতে পারবা না? বিকজ এগুলো হচ্ছে স্পেসিফিকেশন, নট জেনারেলাইজেশন। This is the most important word of this entire question. বুঝতে পারছি? কুল, অবশ্যই বুঝতে পারছি, এত কষ্ট করে বুঝাই দিছি। নেক্সট হচ্ছে question number 10. The Mule Bone, a 1930 play written by Zora Neale Hurston and Langston Hughes, is perhaps the best known for few examples of dash in literature. এখনো আমরা উত্তরটা বুঝতে পারি নাই। এটা একটা ওয়ার্ড মিনিং, রাইট? ওয়ার্ডস ইন কনটেক্সট। Most writers prefer working alone, and given that working together cost Hurston and Hughes their friendship, it's not hard to see why. তো সিম্পল কথা হইতেছে, অন্যান্য রাইটার গুলা একলা কাজ করতে প্রেফার করে, কিন্তু ওরা দুইজন একসঙ্গে কাজ করতে পছন্দ করে। এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে অ্যান্সারটা কি, কোলাবোরেশন। এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ছিল, এখানে ডিরেক্টলি ওরা অ্যান্সার বলে দিছে। ক্যারেক্টারাইজেশন তখনই হইতো যখন ওরা বইয়ের একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে লিখতো। যদি ওরা বলতো যে মিউল বোনে অনেক ভায়োলেন্ট জিনিসপত্র লিখতো, যেটা ওরা দোনোজনই করতো, তখন এটা হইতো ক্যারেক্টারাইজেশন। এখানে ইন্টারপ্রিটেশনের কোনো কোয়েশ্চনই আসে না, এখানে আমাদেরকে কোনো ইন্টারপ্রিট কিছু করতে দেয় না। আর কমার্শিয়ালাইজেশন অনেকে লিখতে পারে কজ শব্দটা লিখে, বুঝছো? কজ দেয়ার ফ্রেন্ডশিপ, কজ দেয়ার ফ্রেন্ডশিপের সাথে টাকা পয়সা কামানোর কোনো সম্পর্ক নাই, যেটার কারণে কমার্শিয়ালাইজেশন ওয়াজ জাস্ট অতিরিক্ত স্মার্ট মানুষের জন্য, যারা ভাবছে কস্ট মানে হইতেছে কমার্শিয়ালাইজেশন, ওরা কনটেক্সটটা বুঝতে পারে নাই। বুঝছো? দ্যাট ইজ হাউ উই বেসিকলি সলভ দিস পেপার। ওকে, সো এখন
তোমরা মোটামুটি যারা বুঝো নাই আবার একটু রেকর্ডিংটা দেখবা, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। বাট এখানে তোমরা যে যে জায়গায় ভুল করছো ওগুলোর একটা মোটামুটি আইডিয়া নাও। জোনায়েদ কারেক্ট। এখানে ইট শোজ অ্যাবাউট আ স্ট্রং বন্ড রাদার দেন ইয়ে। কোয়েশ্চেন নাম্বার 7, রাইট? ওকে, আমরা কোয়েশ্চেন নাম্বার 7টা করে ক্লাসটা শেষ করে দিব। কি রে, কিছু দেখা যাচ্ছে না কেন? ওকে ওকে, কোয়েশ্চেন নাম্বার 7 এখানে তোমাকে বলছে যে which choice most effectively uses information to emphasize the relative sizes। মানে এখানে আমরা দুইটা ইনফরমেশন জানতে পারি। কি কি দুইটা ইনফরমেশন? হচ্ছে হ্যানয় আর উলান বাটার নিয়ে, ঠিক আছে? ক্যাপিটালের কথা আমাদেরকে কিছু জিজ্ঞেস করা নেই, ঠিক আছে? আমাদেরকে যেটা বলতেছে যে উলান বাটার আর হচ্ছে কি নাম বাজিরে, আর হচ্ছে হ্যানয়। হ্যানয়ের পপুলেশন কত? 7 মিলিয়ন সামথিং। কিন্তু উলান বাটারের পপুলেশন হচ্ছে 10 ভাগের কাছাকাছি, অনেক কম। কিন্তু এটা যদিও কম হয়, এটা তারপরও মঙ্গোলিয়ার 32% অফ পপুলেশন বুঝাচ্ছে। আর যদিও হ্যানয়ের পপুলেশন অনেক বেশি, এটা ভিয়েতনামের খালি 8% বুঝাচ্ছে। তা আমি যে এরকম কম্প্যারিজন করতেছি, এটাই ওরা চাচ্ছে, টু ফাইন্ড আউট ইউজিং ইনফরমেশন টু এমফাসাইজ রিলেটিভ সাইজেস। ওরা তোমাকে দুইটার কম্প্যারিজন করতে বলতেছে। অন্যান্য অপশনগুলা কিন্তু কারেক্ট, কিন্তু যেমন ফর এক্সাম্পল মঙ্গোলিয়াস ক্যাপিটাল ইজ উলান বাটার উইচ হ্যাজ এত পিপল, ভিয়েতনামস ক্যাপিটাল হ্যাজ হ্যানয় উইচ হ্যাজ এত পিপল। এটা কিন্তু কারেক্ট, কিন্তু এখানে ভুলটা কি? ভুলটা হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারতেছি না। যদি তোমাদেরকে এটার বদলে একটা কোয়েশ্চেন দিত যে which of the following is correct, দেখবা যে সবগুলাই কারেক্ট হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু এটা জিজ্ঞেস করে নাই। এখানে জিজ্ঞেস করছে যে which of the following effectively, important word, to emphasize the relative sizes। মানে দোনোটার ইয়ে তোমাকে রিলেট করতে বলতে হবে। এটাও একটা অনেক মজার কোয়েশ্চেন টাইপ যেটা তোমরা পাইছো, যে তোমরা আশেপাশে ডানে বামে একটু দেখে বুঝতে হবে, ঠিক আছে? ক্রেজি। এটাও একটা অনেক সুন্দর। আমাকে একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া ডি কেন হবে না। আমরা ডিটা একটু দেখি। কম্পেয়ারিং ভিয়েতনাম এন্ড মঙ্গোলিয়া, 7 মিলিয়ন এত is 8.1% of population and এত is 31.9% of population। কেউ কি আমাকে বলতে পারবা যে সি আর ডি এর মধ্যে পার্থক্যটা কি? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন মৃদুল। আমাকে কেউ বলো যে ডি কেন হচ্ছে না। না, ডি ক্যাপিটাল নিয়ে বলবে না, হবে না। এক্সেলেন্ট। ডি gives you facts but সি gives you a reflection। বুঝছো? ডিটাও কিন্তু কম্পেয়ার করতেছে, ঠিক আছে না? কিন্তু এখানে there is a relative comparison। এখানে এইটাও রিলেটিভ কম্পারিজন হচ্ছে প্রথম পার্টটা, এবং সেকেন্ড পার্টটাও রিলেটিভ কম্পারিজন হইতেছে। বুঝতে পারছি? সো সি আলটিমেটলি ইজ দ্য বেস্ট চয়েস। বাট খেয়াল করবা আস্তে আস্তে কিন্তু তোমাদের ইজি লাগা শুরু করবে। এগুলো কিন্তু কঠিন না, তোমরা প্রথমবার এরকম সলভ করতেছো বলে একটু ক্রিটিক্যাল লাগতেছে। বাট আমরা যদি প্রত্যেক সপ্তাহে এরকম করে করে করতে থাকি, তোমাদের মোটামুটি কুইক হয়ে যাবে, বুঝছো? বাট সাম পিপল আর গেটিং বেটার স্কোরস দেন বিফোর, প্যারা নিও না। সো কালকে জয়েন দ্য ক্লাস ইন দ্য সেম টাইম। আমরা কালকে 4-5টা রাইটিং নিয়ে ডিসকাশন করব, যাতে আমরা ইফেক্টিভলি আমাদের গ্রামার পোর্শনটা শেষ করে ফেলতে পারি, ঠিক আছে? সো আইল সি ইউ গাইস টুমরো। আমার কোহর্টের ক্লাসের জন্য দৌড়াইতে হবে। সো অ্যান্ড তোমরা যদি হোমওয়ার্ক চাও আমি আরো হোমওয়ার্ক দিব, প্যারা নিও না। আমার এসিটি 15 ব্যাচের আজকে আমি মক আপলোড করলাম, তোমাদের 4-5টা মকও আমি আপলোড করে দিব। কোয়েশ্চেন থাকলে আমাকে ইনফর্মাল চ্যাটে একটু ট্যাগ করে জানাও, ঠিক আছে? বাট আই হ্যাভ টু গো টুডে। কালকে আমরা একটু কিউএনএ সেশন করব, যাদের কোয়েশ্চেন্স থাকে আমাকে কালকে জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে? সো টেক কেয়ার।
দেখা হবে কালকে, এন্ড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ডিসকর্ডে ট্যাগ করে জানাও। ওকে, বাই বাই।